24। ব্রাত্য বসুর হাত ধরে আবার তৃণমূলে যোগদান। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যোগদান করলেন মালদার হরিশ্চন্দ্রপুরের বিশিষ্ট সমাজসেবী তথা গরিবের বন্ধু মতিউর রহমান। শনিবার তিনি তৃণমূল ভবনে গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। গরিবের বন্ধু মতিউর রহমানের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাকে তৃণমূল দলে স্বাগত জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তৃণমূলের যোগদানের পর হরিশ্চন্দ্রপুরের বিশিষ্ট সমাজসেবী তথা গরিবের বন্ধু মতিউর রহমান জানান যে রাজ্য তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর হরিশ্চন্দ্রপুর প্রত্যন্ত গ্রামগঞ্জে উন্নয়নের জোয়ার বয়ে গেছে, তাই রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ দেখেই তিনি তৃণমূলে যোগদান করেন। কলকাতা থেকে নির্জন নন্দীর রিপোর্ট, এনএন নিউজ 24। আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তার ডাকা সাংবাদিক বৈঠকে আপনাদের সকলকে, গণমাধ্যমের সমস্ত সদস্যদের আমি স্বাগত জানাই। আমি ব্রাত্য বসু, তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, এবং আমার সঙ্গে আছেন রাজ্যসভার মাননীয় সাংসদ জনাব নাদিমুল হক। আর আছেন, আপনারা দেখতে পাচ্ছেন, অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না এখানে, কিন্তু মালদা জেলার আমাদের হরিশ্চন্দ্রপুরের গরিবের বন্ধু হিসেবে খ্যাত একজন সমাজসেবী এবং ব্যবসায়ী জনাব মতিউর রহমান। মতিউর রহমান গরিবের বন্ধু তিনি উপাধি এই কারণে পেয়েছেন, গোটা মালদা জেলাতেই তাকে এই নামে ডাকা হয়, কারণ এটা দীর্ঘকাল ধরে একটা সমাজসেবার কাজ, যাদের সহায় সম্বলহীন মানুষের পাশে দাঁড়ানোর কাজ, এটা উনি ওই এলাকার দরিদ্র পরিবারগুলোর পাশে বহুদিন ধরে কাজ করে আসছেন। রাজনৈতিক পরিচয় মতিউর রহমানের জন্য বলার কথা এই যে 2021 সালে তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে হরিশ্চন্দ্রপুর সিট থেকে লড়েন, এবং সেখানে আপনারা বুঝতে পারছেন একটা মাইনরিটি এলাকা, সেখানেও তিনি প্রায় 45,000 ভোট পান। দ্বিতীয় স্থানে তিনি ছিলেন, এবং তার ভোটে ওই যত ভোট তিনি পেয়েছেন বেশিরভাগ জায়গায় আমরা ওখানে দেখতে পারবো যে ভারতের জাতীয় কংগ্রেস মালদা জেলায় যেখানে দ্বিতীয় স্থানে থাকে, হরিশ্চন্দ্রপুর খুব ব্যতিক্রমী ভাবে 2021-এর ভোটে ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় স্থানে যায়, এবং সেটা একেবারেই ওখানকার যে মাইনরিটি কমিউনিটি তারা নিঃসন্দেহে বলা চলে যে ভারতীয় জনতা পার্টিকে দেখে অন্তত ভোট দেয়নি। তারা ভোট দিয়েছিলেন যাকে দেখে, তারা ব্যক্তিকে দেখে ভোট দিয়েছিলেন। সেই ব্যক্তি আমার পাশে বসে আছেন। আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা উনি হাতে তুলে নেবেন। মতিউর রহমান তরুণ নেতা, তরুণ সমাজসেবী। তিনি গভীরভাবে মনে করছেন যে এসআইআর এর পরিপ্রেক্ষিতে মালদা জেলা, যেখানে বিজেপির চক্রান্তের জাল যে জেলাগুলোর মধ্যে সব থেকে বেশি এফেক্টেড হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, বৈধ ভোটার যেখানে বার করে দেওয়া হয়েছে, বংশানুক্রমিক মাইনরিটি পরিবার যেখানে বছরের পর বছর সেখানে থেকেছেন, এমনও নয় যে তারা দেশভাগের পরে এসছেন, দেশভাগের অনেক আগে থেকে ওই মালদা জেলায় যে পরিবারগুলি থেকেছেন বংশানুক্রমিক, তাদের অনেককে এসআইআর এর আওতায় ফেলা হয়েছে। হরিশ্চন্দ্রপুরে বোধহয় 90,000 প্রায় জুডিকেশনে আছে এবং বাদের তালিকায় আছে। এই অবস্থায় মতিউর রহমান মনে করেছেন যে যদি এসআইআর এর বিরুদ্ধে এবং বিজেপির যে মানব বিরোধী এসআইআর, যা একটা ভোটের অঙ্কের
খেলায় জন্য কেবলমাত্র এসআইআরটা করা হয়েছে। আমাদের নেত্রী ইতিমধ্যেই গতকাল থেকে একটা সর্বাত্মক ধর্ণা এবং আন্দোলনের ডাক দিয়েছেন। আমরা সবাই কাল সেই ধর্ণায় ছিলাম। সারা পশ্চিমবঙ্গের মানুষ এই ধর্ণাকে দুহাত তুলে স্বাগত জানাচ্ছে, কেননা তারা বুঝতে পেরেছে যে গরিবের বন্ধু মালদা জেলায় মতিউর রহমান হতে নিশ্চয়ই তিনি হতে পারেন, কিন্তু গোটা পশ্চিমবঙ্গে গরিবের বন্ধু যদি কেউ থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এ বাদ পড়ে যাওয়া মানুষ, মৃত মানুষ, আত্মহত্যা করা মানুষ, কিংকর্তব্য বিমূঢ় মানুষ, দিশেহারা মানুষ, তারা কি করবে বুঝতে পারছে না। এই পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিঃশর্ত শ্রদ্ধা এবং আনুগত্য জানাতে আজকে মতিউর আমাদের দলে যোগ দেবেন। মতিউরকে দীর্ঘদিন ধরে পরিচিত এবং মতিউরের সম্পর্কে অনেকটাই যিনি জানেন, সেই আমার বন্ধু রাজ্যসভা সাংসদ নাদিমুল হককে আমি অনুরোধ করব কিছু কথা বলার জন্যে। তারপর আমরা মতিউরের হাতে আমাদের দলীয় পতাকা, পবিত্র পতাকা আমরা তার হাতে তুলে দেব। ধন্যবাদ ব্রাত্যদা। নমস্কার, আদাব, সালাম। আজকে আমরা এখানে এক জায়গায় হয়েছি যে মতিউর রহমান যে হরিশ্চন্দ্রপুর থেকে এসছেন, ওকে দলীয় পতাকা দিয়ে এআইটিসি তৃণমূল কংগ্রেসে আমরা ওয়েলকাম করব। তো উনি, আপনি ব্রাত্যদা বললেন, একটা সমাজসেবী অ্যান্ড বিজনেসম্যান, আর একটা পলিটিক্যাল পরিচয় আছে। ही इज वर्किंग फॉर द पुअर, और गरीब आदमी के लिए वो काम कर रहे हैं। उनका वहां पर टाइटल ही है गरीबेर बंधु। बहुत सारा मेडिकल कैंप लगाए हैं, बहुत सारा मेडिकल कैंप में बहुत सारा गरीब लोग का बहुत फायदा भी किए हैं। वहां पर कोई भी अगर इनके पास चला जाता है कि हमारा ये समस्या है, वो सबको हेल्प करते हैं। तो ऐसा आदमी जो पहले ही से गरीब के लिए काम कर रहा है, और देखिए हमारी दीदी भी बोलती है कि तुम जो भी काम करो उसमें हमेशा याद रखना कि पब्लिक का भला होना चाहिए। तो ये पहले से पब्लिक का भला कर रहे हैं। तो ये जो दोनों कॉम्बिनेशन है एक साथ आ जाने के लिए, इनका भी वही प्रिंसिपल है, एक साथ आ जाने के लिए ये प्रिंसिपल डेडली हो जाएगा। इनका पहले से वहां पर पॉपुलरिटी है। आप ब्रात्यदा ने कहा कि वो उस सीट पर बीजेपी के टिकट पर लड़ करके भी ऐसे माइनॉरिटी सीट पर 45,000 वोट खुद अपने दम पर लेके आए थे। तो ये भी एक इनके लिए एक प्लस पॉइंट है, और तृणमूल कांग्रेस में ये ज्वाइन करने से इनका भी फायदा है। और दल तो ऐसे आदमी को तलाश करती है जो पब्लिक का काम करता है, जो पब्लिक के साथ रहता है। तो हम लोग इनको यहाँ पर इनका आमंत्रण करते हैं, इनका वेलकम करते हैं कि ये आकर करके तृणमूल कांग्रेस के जो सिद्धांत है उस पर चलेंगे। वहां बहुत लोग परेशान हैं। वहां पर जो एसआईआर हो रहा है, मैं गया था वहां पर देख करके आया है। जो एसआईआर हो रहा है, पहले हियरिंग में बहुत लाखों आदमी को लाइन में लगा दिए। अभी जो ये एजुकेशन है, सब आदमी एक दुविधा में है कि क्या होगा नहीं होगा, कुछ समझ में नहीं आ रहा है। लेकिन हमारा दल, हमारी दीदी और हमारे नेशनल जनरल सेक्रेटरी सब इस पर बहुत सीरियसली इसको देख रहे हैं कि पब्लिक का जेन्युइन वोट एक भी नहीं कटेगा। और इसलिए मैं इनको भी कहता हूं, मतीबुर साहब को, कि आप जैसे आ रहे हैं, ये पब्लिक का काम है, इसमें आप भी जोर शोर से लग जाइए। थैंक यू। मेरे ख्याल से थोड़ा सा पताका, हाँ এখন আমরা আমাদের দলীয় পতাকা মতিউর রহমানের হাতে তুলে দেবো। তার আগে বলি, যে কথা নাদিম ভাই বলেছেন, যে ওখানে আরেকটা খুব উল্লেখযোগ্য কাজ মতিউর রহমান করেছেন, সেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের বাইরে বাংলা বলার জন্যে ওখানে অন্য রাজ্যে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যে মার খেতে হয়েছিল, তাদের জন্য অনেক কাজ মতিউর রহমান করেছেন। এবং এটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আলাদা করে মতিউরের ব্যাপারে এই বিষয়টি আলাদা করে খোঁজ খবর রেখেছিলেন। এই পরিযায়ী শ্রমিকরা যারা অন্য রাজ্যে কাজ করতে যায়, আমাদের রাজ্যে হয়তো তার থেকেও বেশি সংখ্যায় আসে,
বাইরের রাজ্যের মানুষ, যাদের সঙ্গে আমরা কখনোই কোনো খারাপ ব্যবহার করা ভাবতে পারি না, দুঃস্বপ্নেও ভাববো না। তো সেই মানুষরা যারা অন্য রাজ্যে বাংলা বলার অপরাধে শুধুমাত্র যারা মার খেয়েছেন, তাদের পাশেও মতিউর দীর্ঘদিন ক্যাম্প করে তাদের পাশে একটা বড় সময় ধরে থেকেছেন। এইটা মতিউরের সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য যা আপনাদের জানানো দরকার বলে মনে করলাম। এখন তৃণমূল পরিবারে, বৃহত্তর তৃণমূল পরিবারে মতিউর রহমানকে আমরা স্বাগত জানাবো তার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। এটা আপনি দিন ট্যাবলেটে শুনে। আমার মনে হয় মতিউর দুটো কথা বলুন, তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করুন। দুটো কথা জাস্ট আপনি জয়েন করলেন, এটা একটু জানিয়ে দিন। नमस्कार, आदाब, अस्सलाम वालेकुम। मैं 2021 साल में बीजेपी से लड़ा था, आप लोग को सबको पता है। और बीजेपी छोड़ के इसलिए आया जब बीजेपी में वो तोड़ने का राजनीति कर रहा है, और इसलिए मैं छोड़ा बीजेपी। और दीदी हमारा है गरीब का, मैं जो काम करता हूँ दीदी भी वही काम करता है, गरीब का सेवा करता है, तो इसलिए मैं छोड़ के बीजेपी आया, दीदी का पार्टी में ज्वाइनिंग करा आज। কোনো প্রশ্ন? এনি কোশ্চেন? এনি? হ্যাঁ, আমাদের, হ্যাঁ, মানে যে কোনো এনিবডি। এবার হচ্ছে প্রথম প্রশ্ন যেটা, রাজু বিস্তা রাষ্ট্রপতির একটি অনুষ্ঠান সেখানে যোগ দিয়ে আজকে মন্তব্য করেছেন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেই ভোট করতে হবে, এটা আমি এখনই রাষ্ট্রপতিকে জানাবো। না, উনি তো ইতিমধ্যে পাহাড়ে নিজেকে একজন স্বঘোষিত গুন্ডা হিসেবে চিহ্নিত করেছেন। তো যিনি পাহাড়ে স্বঘোষিত গুন্ডা হিসেবে চিহ্নিত, তিনি রাষ্ট্রপতিকে জানাবেন, রাষ্ট্রপতি সেটা শুনবেন কিনা, সেটা গুন্ডার কথা রাষ্ট্রপতি শুনতে মাঝে মাঝে শুনতে হয় ওনাকে, এক্ষেত্রে শুনবেন বলে আমার মনে হয় না। রান্নার গ্যাসের দাম 60 টাকা বাড়ল, এই বিষয়টা কি কেন্দ্রীয় সরকারের আগে ভাবা উচিত ছিল? যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই নিয়ে প্রিকশন কি আগে নেওয়া উচিত ছিল? সাধারণ মানুষের সমস্যার মধ্যে পড়তে হবে এই সিচুয়েশন। না, উনি তো ওনার, দেখুন, আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত নিয়ে আমরা কথা বলবো না এই কারণে যে সেটা আমাদের দলীয় কিছু বিধি বাধ্যবাধকতা বা গাইডলাইন আছে। কিন্তু এটা তো ঠিক যে আন্তর্জাতিক স্তরে উনি ওনার বন্ধুত্ব কার প্রতি সেটা জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে, এবং কাকে ওনার বন্ধুত্ব উনি জানাতে চান মধ্যপ্রাচ্যে সেটা উনি জানিয়ে দিয়েছেন। ফলে বিজেপির কেন্দ্রীয় স্তরে তেলের দাম যে বাড়বে এটা কিন্তু সমস্ত মানুষই অনুমান করতে পারছিলেন, যুদ্ধ পরিস্থিতি যেদিকে যাচ্ছিল। তো বিজেপি সেটা আগে থেকে অনুমান করলো না কেন এবং তার প্রতিষেধক নিল না কেন কেন্দ্রীয় সরকার? সেটা কারণ তারা মানুষের কথা ভাবে না। তাদের নেতাদের হয়তো গাড়ির তেলে খরচা লাগে না, কিন্তু সাধারণ মানুষের তো গাড়ির তেল চড়তে হয়, ডিজেল লাগে, পেট্রোল লাগে, এবং সেগুলোর দাম এখন যে পরিমাণে, এখন যুদ্ধ পরবর্তী অবস্থায় যে পরিমাণ কোথায় গিয়ে যে ঠেকবে আমরা জানি না। এবং আমার মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই, দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল এই নিয়ে একটা, এই যে গ্যাসের দাম বেড়েছে ধরুন, এই নিয়ে তো কালকে একটা মিছিল কল করে দিয়েছেন যে মানুষের দুর্ভোগ, একমাত্র তৃণমূল কংগ্রেস তার মানে মানুষের দুর্ভোগে প্রথম রেসপন্ড করে, প্রথম প্রতিক্রিয়া জানায়। এটা কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এখন কেন গোটা ভারতবর্ষ জানে। 2025 সালের অগাস্ট মাসের পর থেকে 2026 সালের জানুয়ারি মাস পর্যন্ত আন্তর্জাতিক খোলা বাজারে তেলের দাম কমেছে, সেইটা রিফ্লেকশন ভারতবর্ষের মানুষ দেখেন। তেলের দাম কমে, কিন্তু যখন আন্তর্জাতিক বাজারে চাপ তৈরি হয় এবং সেখানে দাম বাড়ে তখন দামটা বাড়ানো হয়, তাহলে কমার বেনিফিট আমরা পাই না, বাড়ার মাসুল আমরা ভুলে চলি। সেই তো কমার বেনিফিটের ক্ষেত্রে যে অর্থনৈতিক যে নীতি, বৈদেশিক নীতির সঙ্গে তো এই অর্থনৈতিক নীতি জড়িয়ে আছে তেলের দাম বাড়া কমার ক্ষেত্রে। ফলে যখন ওরা দাম কমায় তখন কিন্তু কোনো রকম কোনো
সুবিধা সাধারণ মানুষ তো পায় না। আর দাম বাড়লে যে কি হয় সেটা তো খালি গ্যাসের দাম বা তেলের দাম বাড়া না, একই সঙ্গে দৈনন্দিন জিনিসপত্র, আনাজপাতি, নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবকিছুর দাম মানুষের বেড়ে যায় এবং মানুষকে সেটা দুর্ভোগ পোয়াতে হয়। কেননা তেলের ইকোনমির সঙ্গে, অর্থনীতির সঙ্গে অন্যান্য সমস্ত জিনিসপত্রের অর্থনীতি জড়িয়ে আছে, এটা তো একটা বাচ্চা ছেলেও জানে। বাংলা এবং বিহারে কিছু জেলা নিয়ে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করতে চাইছে, এমনই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার কি স্ট্যান্ড? দেখুন, এটা তো মমতাদি বলে দিয়েছেন, এটা দলীয় স্তরে, এটার উপর আর আমার কোনো অতিরিক্ত কোনো সংযোজন করা ঠিক হবে না। কিন্তু আফগানের যখন রাষ্ট্রপতি আসছে শাসন লাগু যে এত একটা প্রেশার নতুন একজন রাজ্যপালের, তাকেও নাকি পাঠানো হয়েছে মেনলি ওই রাষ্ট্রপতি শাসনকে টার্গেট করে বাকির চোখ। দেখুন, তার মানে বিজেপি বুঝতে পারছে যে এখানে সিবিআই দিয়ে কিছু হলো না, ইডি দিয়ে কিছু হলো না, ইনকাম ট্যাক্স দিয়ে হলো না, এবং এসআইআরও সেসব দিয়ে মানুষ ক্ষিপ্ত এসআইআর এর উপর। যে কথা কালকে ধর্মতলার মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এসআইআর করার পর তৃণমূল কংগ্রেসের ভোট বাড়বে, এটা আমাদের নেতা নেত্রীরা জানেন, আর বিজেপি যে জানে না তা তো হতে পারে না। তা বিজেপি শেষ চাল চালতে চাইছে, হয়তো এই রাষ্ট্রপতি শাসন টাসন ইত্যাদি হুমকি বা ভয়, এবং সে কারণেই হয়তো রাজভবনে পরিবর্তন। এবার তার পরিণাম কতদূর যাবে সেটা আপনাদের মতো আমিও দেখার জন্য মুখিয়ে আছি। কিন্তু এটুকু বলতে পারি, যদি এই ধরনের কিছু বিজেপি করার কথা ভাবে, ওটা পশ্চিমবঙ্গ রাস্তায় নেমে আসবে। চলবেন যখন আসছে সেই সময় কবে ভোট হবে সেই নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে। অন্যদিকে এখনো 61 লক্ষের মধ্যে মাত্র 7.5 লক্ষ যে সলিউশন, সেই সলিউশনটা ভোট কবে হবে সেই নিয়ে এখনো জানা নেই, এবং ভোটে এরা পার্টিসিপেট করতে পারবেন কিনা অ্যাডজুডিকেশনে যারা রয়েছেন সে বিষয় নিয়ে কি না না যোগ করে দিয়েছে, যেহেতু নিচের 60 লক্ষের উপরে হয়েছে যারা এখনো বিচারাধীন রয়েছে তাদের তালিকা, এইভাবে কি অসমাপ্ত রেখেই বিজেপি চাইছে? বিজেপি যে কোনো পন্থা নিতে পারে ভোটে জেতার জন্য, বিশেষত বাংলায় ভোটে জেতার জন্য। কেননা বাংলা হচ্ছে ওদের কাছে একটা বৌদ্ধিক একটা শক্তি, একটা ইন্টেলেকচুয়াল পাওয়ার বলতে বাংলার যা বোঝায় সেটা তাই। এবং আমি মনে করি যে গোটা ভারতবর্ষকে বিজেপি মনে করে যে বাংলার বৌদ্ধিক অর্থে একটা ক্রাউন জুয়েল, মুকুটের মাঝখানে লেগে থাকা একটা মরকতমণি, তার নাম ভারতবর্ষে, তার নাম একমাত্র রাজ্য বাংলা। সেই বাংলা তারা এখনো দখল করতে পারেনি। এই ক্রাউন জুয়েলটি, এই জুয়েল দখল করার জন্য বিজেপি মরিয়া। ফলে আপনারা যে প্রশ্ন করছেন যে বিজেপি কোনো পন্থা নিতে পারে কিনা, বিজেপি সব পন্থা ইতিমধ্যে নিয়েছে। বিজেপি হেন কোনো পন্থা নেই বাংলাকে দখল করার জন্য। 2021 সালে এসে ওখানে দিনের পর দিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আগলা বার 200 পার। ফলাফল কি হয়েছে আপনারা দেখেছেন। এবারও পশ্চিমঘাট পর্বতমালা থেকে যে সমস্ত মারহাট্টার দল আসছে, যে সমস্ত বর্গীর দল আসছে, তাদের উদ্দেশ্যে বাংলা একটাই কথা বলতে পারে, কোথায় খাপ খুলেছ শিবাজি, এটা পলাশ। 14ই মার্চ পরিবর্তন যাত্রার শেষে ব্রিগেডে বিজেপির তরফ থেকে একটা বড় সমাবেশ হবে, সেখানে নরেন্দ্র মোদী প্রেজেন্ট থাকার কথা আছে। তো আজকে ওদের সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব এরা ওখানে ভূমি পুজো করেছে ব্রিগেড প্যারেড। আমি বলছি যে ওরা এই ভূমি পুজো, আমরা এই যে যখন আমাদের পুজো টুজো হয় তার আগে আমরা দেখুন, আমরা খুঁটি পুজো বলি বা ভিত পুজো বলি বা জমি পুজো বলি। গোটা শব্দের অনুষঙ্গের মধ্যে যে উত্তর ভারতীয় শব্দের প্যাটার্ন বাংলার উপর চাপিয়ে দেওয়া, ওরা ভূমি পূজন করছেন। অর্থাৎ এই সংস্কৃতিটা, যেটা আমাদের বহিরাগত সংস্কৃতি, সেটা ওদের দৈনন্দিন প্রাত্যহিক আচার আচরণ, এমনকি কৃত্য রিচুয়ালস, তার মধ্যে জড়িয়ে আছে। অর্থাৎ একটা পরিযায়ী রিচুয়ালস, সেটা বাংলার উপর ওরা চাপাতে চাইছেন, এবং ব্রিগেডও সেই আওতা থেকে বাদ যাচ্ছে না। তাহলে ব্রিগেডে এরপর ওরা যদি ভূমি পূজন করেন, আমাদের ওখানে গিয়ে তা শুদ্ধ করার জন্যে আমাদের হয়তো গৌর জল ছিটাতে হতে পারে। সেটা ছিটাবো কিনা সেটা পরের কথা। বিজেপির এমএলএ অসীম সরকার বলছেন যে মুখ্যমন্ত্রী নিজেই চাইছেন রাষ্ট্রপতি শাসন, তাই এসআইআর এর বিরোধিতা করছেন, বুঝে গেছেন হেরে যাবেন, তাই অজুহাত খুঁজছেন। এটা আমাদের এমএলএ অসীম সরকার বিজেপি। আজকে মতিউর রহমান তো জয়েন করলেন, আরো তো কিছু জয়েনিং বাকি আছে, দেখুন না। তবে ওরাই হয়তো কথা পাল্টাবেন কেউ কেউ।
উন্নয়ন খুব একটা হয়নি। ওনাকে আগে বলুন উন্নয়ন নিয়ে উনি চুপ করেছিলেন কেন যখন আদিবাসী মেয়েরা ধর্ষিত হয়? উনি তো আমাদের শ্রদ্ধেয় রাষ্ট্রপতি এবং উনি আমাদের কাছে খুবই পবিত্র আদিবাসী সমাজের একজন প্রতিভূ। তাহলে উন্নাওতে যখন একটি আদিবাসী মেয়ে ধর্ষিত হয় এবং তার ধর্ষককে যখন দেখা যায় যে জামিন পেয়ে যায়, সে বিষয়ে একটা কথা উনি বলেন না কেন? আদিবাসী সমাজের যদি তিনি সত্যি প্রতিভূ হন, আদিবাসী সমাজের জন্য যদি সত্যি মানে একজন শুধুমাত্র আদিবাসী হিসেবে নয়, ভারতের সর্বোচ্চ মাননীয় রাষ্ট্রপতি হিসেবে শিলিগুড়িতে এসে বলতে হবে না যে সাঁওতালদের জন্য কি করেছে বা না করেছে, বা আদিবাসীদের জন্য মমতা সরকার কি করেছে বা না করেছে, ওটা না গোটা আদিবাসী সমাজ জানে। মনে রাখবেন, আদিবাসী অধ্যুষিত যে সিটগুলো তার অধিকাংশ সিট এখনো যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, কারণ ওখানকার লাখো লাখো আদিবাসী মানুষ তারা তাদের উন্নয়নের সরাসরি প্রত্যক্ষ সুফল পেয়েছে এবং আগামী দিনেও জানে তারা পাবে, এবং সেই সুফল একমাত্র দিতে পারে মামাটে মানুষের সরকার, একমাত্র দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাতরা বাইক করায় একের পর এক আজ সকাল থেকে বিস্ফোরণ। বিজেপি বলছে ভোটের আগেই সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ভোটে একটু অ্যাড করে নিই, সেটা হচ্ছে বিজেপি আরো বলছে যে এটা একটা পরিত্যক্ত ক্লাব যেখানে এক্সপ্লোশনটা হয়েছে। এই ধরনের ক্লাবগুলো হচ্ছে অস্ত্র ভান্ডার, তৃণমূল এখানে অস্ত্র ডাম্প। না, আজকে তো আমি এই ঘটনাটা পরে আমি একটু আগে আসার আগে শুনলাম, তো সেটার জন্য তো অ্যারেস্ট হয়েছে। কেউ যদি ওখানে অস্ত্র মজুত করে রাখে বা বোমা রাখে, তা পুলিশ প্রশাসন তার ব্যবস্থা নিয়েছে এবং আগামী দিনও নেবে। এটা বিজেপির নিয়ে উতলা হওয়ার কিছু নেই। আর ঠিক আছে, থ্যাংক ইউ। হিন্দি, হ্যাঁ হিন্দিতে যদি কিছু বলার থাকে ওকে। দীক্ষা কি মতেউরকে কি বলতে চান? না, আপনি কিছু বলতে? তো আপনি 2021-এই প্রায় মাইনরিটি বেশিরভাগ ভোটই আপনি পেয়েছেন। তো আপনি বিজেপিতে থেকে যে ভোটটা পেয়েছিলেন, আপনি বলছেন এসআইআর এর কারণেই কি আপনি যে যোগ দিচ্ছেন যে নাম বাদ যাচ্ছে এই কারণে নাকি? না, মমতা ব্যানার্জি কারণ नहीं नहीं अभी तो सुनो, हाँ नहीं बोलिए, कोई बात नहीं, बोलिए। आप बीजेपी से आप टीएमसी में ज्वाइन किए हैं, सिर्फ एसआईआर की वजह से वहाँ का बहुत लोगों का नाम बढ़ जा रहा है, इसी की वजह से है या? नहीं, मैं आज देखिए, आज से 14-15 साल पहले बंगाल में कुछ नहीं था। हम 14-15 साल पहले रोड भी नहीं था, ना सड़क था, ना बिजली था, ना गांव में पानी था, कुछ नहीं था। दीदी आने के बाद, अभिषेक सर आने के बाद सब कुछ हुआ है। उसी कारण मैं टीएमसी में ज्वाइनिंग करा हूँ। মানে উন্নয়নই হচ্ছে, আমি তো যেটা গোড়াতেই বললাম, ওর 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 যোগদানে একটা অন্যতম প্রাক শর্ত। नहीं, मैं पहले ज्वाइनिंग नहीं करा था। मैं पहले टीएमसी में, मतलब जब बीजेपी हम छोड़ चुका था, पहले 1 साल में छोड़ चुका था बीजेपी, अंदर से छोड़ दिया था, बाहर से आज छोड़ा हूँ। রাতরা পরিবর্তন যাত্রায় মিঠুন চক্রবর্তী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে হারবেন। জনগণ ভোট ইতিমধ্যে এসআইআর এ কাটা চলে গেছে, তাতে খেলা হয়ে গেছে। খেলা হবে, এটা নাচা হবে। উনি এখন গোটা বাংলা জুড়ে যে ডিস্কো ড্যান্সারের যেটা উনি চালাচ্ছেন, সেটা আর খুব কাজে লাগবে না। ওনার কথা খুব সিরিয়াসলি মানুষ এখন নেয় বলে মনে হয় না। 2021-এর ভোটের সময়ও দেখেছি, 2024-এর সময় ভোটেও দেখেছি। একটা সুবিধা হচ্ছে এই যে, একটা খুব কার্যকরী কথা হচ্ছে এই যে, উনি যেখানে যেখানে প্রচারে গেছেন সেখানে সেখানে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিতেছে। এইটা একটা খুব কাজের কথা। আমরা চাইবো বারবার মিঠুন চক্রবর্তী বিজেপির হয়ে প্রচারে আসুন।